কামরুল ইসলাম মিন্টু। আমরা যেই দুর্ঘটনার খবর আসলে জানি সকাল থেকেই, এখন আসলে কি অবস্থা? এই রাতেও ভারী বৃষ্টির কারণে সেখানে নিরাপত্তার পাশাপাশি পাহাড় ধসের যে আশঙ্কা, সেটি কি এখনো সেই আশঙ্কার মধ্যেই থাকতে হচ্ছে মানুষদের, নাকি সেখান থেকে মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে? দুপুরের পরে রোহিঙ্গা ক্যাম্পের যে ঘটনা, সেখানে আমরা সর্বশেষ যেটা রোহিঙ্গা ক্যাম্পে যিনি ইনচার্জ আছেন, উপসচিব, তিনি যে তথ্যটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে 8 জন মারা গিয়েছে, 8 জন মারা গিয়েছে এবং 14 জনের মতো আহত হয়েছে বা উদ্ধার করেছে, এবং সেখান থেকে 5 জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। সেই তথ্যের তিনি যেটা দিয়েছিলেন সেটা তথ্যের একটু পরিবর্তন হয়েছে কিছুক্ষণ আগে, এবং তিনি যেটা বললেন তার একটা সংবাদ বিজ্ঞপ্তিতে, সেটা হচ্ছে 5 জন মারা গিয়েছে, 8 জনের জায়গায় 5 জন মারা গিয়েছে আজকের এই ঘটনায়, এবং হচ্ছে যে সেখানে প্রায় 20 থেকে 25 জনের মতো আহত হয়েছে, গুরুতর অবস্থায় আছে 8 জন, তারা হাসপাতালে ভর্তি আছেন। কক্সবাজারে এখনো পর্যন্ত ভারী বর্ষণ হচ্ছে তানিয়া, এবং এই ভারী বর্ষণে সবসময় আপনি দেখছেন যে কক্সবাজার গতকালকে কামরুল ইসলাম মিন্টু, আশা করি আপনাকে আমরা সংযুক্ত করতে পারবো খুব সম্ভবত। স্বাভাবিকভাবেই বৃষ্টির কারণে হয়তো ইন্টারনেটের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা হয়তো তথ্যটি আরও আপনার কাছ থেকে জানতে পারবো পরবর্তীতে। আমরা একটু আদিল মোহাম্মদ খান, আপনার কাছে যদি আসি, আসলে ভারী বর্ষণ হবে এই সময় আমরা জানি। পাহাড় ধসের মতো দুর্ঘটনা এর আগেও আমরা আসলে দেখেছি। প্রতিবার দুর্ঘটনা হয়ে যাওয়ার পর বা সেই সময় আমরা শুনি যে সামনের দিনে হচ্ছে এই বিষয়ে অনেক বড় পরিকল্পনা আছে সকলেরই, প্রশাসনের, যাতে দুর্ঘটনা সামনের দিনে না হয়, কিন্তু ঘটনা একই হচ্ছে বারবার। এটা আসলে আপনার কাছে কি মনে হয়? এটা কি গাফলতি, উদাসীনতা, দায়িত্ব অবহেলা, নাকি এক ধরনের এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করব যে যা হয়ে যাক, কিছু যায় আসে না? আপনি যতগুলো সম্ভাবনার কথা বলছিলেন সবগুলোর মিলিত সংমিশ্রণই হচ্ছে যে আমাদের এই বারংবার এই ধরনের বৃষ্টিপাত আমরা দেখছি। ভূমিধস, পাহাড় ধস বা বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে মানুষ মারা গিয়েছে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে রাষ্ট্র তার যে ভূমিকা সে কতটুকু পালন করে, পাশাপাশি আমরা যারা নাগরিক, আমাদের যে দারিদ্র সীমার উপরে যারা আছে তারা একভাবে আমরা জীবনযাপন করি, তাদের হাউজিং এর লোকেশন একরকম হয়। আর যারা দারিদ্র সীমার নিচে থাকেন এবং রাষ্ট্রে যখন সেই অর্থে এই বিষয়গুলি নিয়ে কনসার্নটা কম থাকে, তখন রাষ্ট্র যেটা করে, তখন বৃষ্টিপাত হলে বা অতি বৃষ্টিপাত হলে তখন রাষ্ট্র মাইকিং করে যে আপনারা আপনাদের এই যে লোকালয় ছেড়ে বা বসতবাড়ি ছেড়ে চলে আসেন। কিন্তু আসলে আমরা অতীতে দেখেছি, বিভিন্ন গবেষণাতেও দেখেছি যে আসলে একজন লোক যার বসত বাড়িতে তার পরিবার সহ সকল ধরনের সম্পদ, তার অল্প এবং বেশি যাই থাকুক, সেটা ফেলে তিনি আসতে চান না। এই বাস্তবতাগুলো আছে। এবং বাংলাদেশে যখন আপনি একটা জায়গায় ফেলে আসবেন, সেই জায়গার নিরাপত্তা দেওয়ার যে ধরনের রাষ্ট্রীয় দায়িত্ব সেটাও থাকে না। অনেক কিছু মিলেই আসলে একটা মানুষ সিদ্ধান্ত নেয় সে এই এত বৃষ্টিপাতের সময় সে সেই লোকেশনে বা তার সেই বাসার বাড়িতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে কি থাকবে না। কিন্তু এটা সরল ভাবে ব্যাখ্যা করা যায় না। কিন্তু যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটা হচ্ছে যে পাহাড়ের উপরে বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে স্লোপ গুলো আছে সেখানে যেন জনগণ সেখানে বসত বাড়ি না করেন, তাদের জন্য অল্টারনেটিভ হাউজিং এর যে সুযোগগুলো তৈরি করে দেওয়া। এটা মূলত রাষ্ট্রের দায়িত্বের অংশ। কিন্তু আমরা জানি যে রাষ্ট্র আবাসন নিয়ে সেভাবে চিন্তা করে না, সেভাবে খুব বেশি যে কাজ করে সেটা রাষ্ট্র প্রাইভেট সেক্টরের উপরে ছেড়ে দিয়েছে, ব্যক্তি উদ্যোগের উপরে ছেড়ে দিয়েছে, যার ফলে ব্যক্তিগত উদ্যোগে বিশেষ করে প্রান্তিক লোকেরা তারা এই ধরনের পাহাড়ের ঢাল, পার্বত্য চট্টগ্রামে যেহেতু সমতল ভূমি কম, পাহাড়ের ঢালে তারা থাকছেন। এবং এখানে যেটা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, যারা পাহাড়িরা তারা জানেন যে পাহাড়ের ঢালে কিভাবে থাকতে হয়, তাদের কিন্তু এই ধরনের ভূমিধস বা পাহাড় ধসে ক্ষয়ক্ষতি বা তাদের জীবনের সংখ্যাটা কম থাকে। কিন্তু আমাদের যারা পাহাড়ে সেই অর্থ থেকে অভ্যস্ত না, আমরা যখন পরবর্তীতে দারিদ্রের কারণে যারা নর্মাল ল্যান্ড এলাকাতে থাকেন, তারা যখন এই পাহাড়ি এলাকায় থাকেন তখন তারা এই ব্যাকরণগুলো মানেন না, এবং যার ফলে পাহাড় ধসের শিকার মূলত তারাই বেশি হন। আর আজকের ঘটনাতে যেটা আরেকটা বড় বিষয়, দুঃখজনক বিষয়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মারা গিয়েছেন। রোহিঙ্গা ক্যাম্পে তো আমি নিজেও ব্যক্তিগতভাবে ভিজিট করেছি। এই ক্যাম্পগুলো যেভাবে তৈরি হয়েছে এবং সেখানে যে পরিমাণ মানুষ থাকেন, সেখানে নিরাপত্তাটা খুবই কঠিন। রাষ্ট্রের জন্য একটা শুধু
ন্যাশনাল একটা জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এই জন্য সেখানে চাইলেই যে পুরো ক্যাম্পের কন্ডিশন আমরা আইডিয়াল করতে পারবো, সেখানে নিরাপত্তা দিতে পারবো সেটা না। কিন্তু যেটা উদ্বেগের বিষয় যে লার্নিং সেন্টারে একসাথে অনেকে মারা গেলেন, এই অতিবৃষ্টির সময় এই ধরনের অ্যাসেম্বলি হয় যেখানে অনেক মানুষ থাকে, এই ধরনের জায়গাতে কিন্তু বিশেষ সতর্কতা করতে হয়। এই সতর্কতার কোনো ঘাটতি ছিল কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ লার্নিং সেন্টারের সাথে অনেক আমাদের এনজিওরা কাজ করেন, তাহলে তাদের তো আরেকটু বেশি এই বিষয়গুলো দেখভাল করার কথা। এই জন্য এইখানে কোনো গাফিলতি ছিল কিনা এটা দেখতে আদিল হবে। মোহাম্মদ কিন্তু খান, যে আপনি একটা কথা বললেন যে যারা আসলে পাহাড়ে থাকে তাদের তো এই পাহাড়ে থাকার যে ব্যাকরণটা সেটি জানা। আসলে দিন শেষে আমরা তো সমতলের মানুষ, আমরা তো পাহাড় দখল করে পাহাড় কেটে পাহাড়ে থাকি। কিন্তু যখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে পাহাড়টি কাটা হচ্ছে, এখানে কোনো স্থাপনা তৈরি হবে, তখনই কেন এই বিষয়ে কোনো ধরনের প্রশাসনিক বলেন আইনি প্রক্রিয়া আসলে নেওয়া হয় না? এটা শুধু রোহিঙ্গা ক্যাম্প বলে না, কারণ এই ঘটনা তো আমরা কালকেও দেখেছি, চট্টগ্রামেও এরকম পাহাড় ধস হয়েছে, কক্সবাজারেও হয়েছে, এখানে ভারী বর্ষণ হচ্ছে, বান্দরবনেও এরকম ঘটনা ঘটেছে। এখানে প্রশাসনের আসলে যে দায়িত্ব পালন করার কথা, সেখানে প্রতিবারই গাফলতি বা উদাসীনতা কেন থাকে বলে আপনার কাছে মনে হয়? জি, আসলে পাহাড় কাটা তো আইনত নিষেধ। পাহাড়ের ভেতরে পাহাড়ের এই যে বিভিন্ন স্লোপে অবৈধভাবে থাকাটা নিষেধ। তাহলে আমাদের যে এই যে পাহাড় কাটার যখন হচ্ছে বা পাহাড় কেটে অনেক সময় পাহাড় কেটে সেটা সমতলের মতো করে সেখানে মানুষ থাকে, এগুলো অত্যন্ত দুর্বল মাটি, যেগুলো মানে যখন বৃষ্টি হয় মাটিগুলো খুব দুর্বল হয়ে যায়, যেটা ধসের সম্ভাবনা থাকে। তাহলে এই যে আমাদের যে উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রামের চৌক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সবার নাকের টকাতেই কিন্তু দিনের পর দিন পাহাড় কেটে ফেলা হয়েছে। আমি গত কয়েকদিনের বর্ষণে দেখেছি জঙ্গল সলিমপুর, যেটা সাম্প্রতিক সময় অনেক আলোচিত, সেখানেও এই ধরনের পাহাড় ধসের ঘটনা এবং ল্যান্ডস্লাইডের ঘটনা ঘটেছে, মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এই যে একের পর এক পাহাড় সবার চোখের সামনে কেটে ফেলা হয়, সেখানে আবাসন তৈরি করা হয়, এটা আসলে রাষ্ট্রযন্ত্র দেখেও না দেখার ভান করে, এবং এর পেছনে কিন্তু বড় বড় চক্র জড়িত। এই যে চক্র যারা জড়িত থাকেন, তাদের রাষ্ট্র যদি সঠিক সময় যদি ইন্টারভিন না করে, তাহলে শুধুমাত্র রাষ্ট্রের কাজ এটা না, যখন এই ধরনের অতিবৃষ্টির সময় মাইকিং করে বলবে যে আপনারা নিরাপদ দূরত্বে চলে আসেন। তার দায়িত্ব ছিল যখনই পাহাড় কাটা হচ্ছে বা পাহাড় স্লোপে অনুমোদনহীন বসবাস শুরু হচ্ছে, সেখানে কিন্তু এক ধরনের রাজনৈতিক অর্থনীতি আছে। এই স্লোপ গুলো ভাড়া হয়, পাহাড় বিক্রি হয়, এই যে এতগুলো ঘটনা ঘটে, তখন রাষ্ট্র যে নির্বিকার থাকে তার একটা আলটিমেট একটা হ্যাজার্ডের একটা, আমরা বলি ক্যাসকেডিং হ্যাজার্ড, তার একটা দীর্ঘ রূপ হচ্ছে যে আমরা এই আদিল মোহাম্মদ খান, আপনি আছেন আমাদের সাথে, আলোচনা আমরা চালিয়ে যাব। তবে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে আসলে তখনকার যে সর্বশেষ খবরাখবর জানছিলাম সেটি একটু জেনে আসি। কামরুল ইসলাম মিন্টু, আশা করি এখন হয়তো আপনার সাথে আমরা সংযোগ স্থাপন করতে পেরেছি। জানাবেন সর্বশেষ খবরাখবর যেটি আপনি তখন বলছিলেন। পাঁচজনের খবর আমরা পেয়েছি তানিয়া, পাঁচজন মারা গিয়েছে এবং নতুন করে আপডেট দিয়েছে, এবং হচ্ছে 14 জন হচ্ছে যে গুরুতর অবস্থায় আছে। সে খবরটা আমরা আমাদের কাছে আছে, পেয়েছি নতুন করে, এবং উদ্ধার কাজ শেষ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কক্সবাজারের আবহাওয়া অবস্থা খুবই খারাপ, এবং ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণ যেভাবে করে দিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, এই ভারী বর্ষণ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আরো মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং এই জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যারা ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছেন তাদেরকে নিরাপদে সরে আসবার জন্য। কিন্তু কোনো মানুষই কিন্তু এখনো পর্যন্ত পাহাড় থেকে নেমে তাদের নিরাপদ স্থানে চলে যাননি। তো প্রশাসনের পক্ষ থেকে ফোর্স করা হচ্ছে, তাদেরকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার ফলাফল তেমন কিছু নেই। আর পাশাপাশি কক্সবাজারে যে সমস্ত উপকূলীয় অঞ্চল আছে, সেখানে প্রায় 35টি ইউনিয়ন পানিবন্দী হয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে যথারীতি তারা এটা বলছেন যে দুর্যোগ কবলিত এলাকায় তারা তাদের সহযোগিতা বাড়াবার কথা বলছে, এবং তারা সেটা টেস্ট করে তারপর হচ্ছে যে তাদেরকে সহযোগিতা করার কথা বলছে। কিন্তু মানুষ ইতিমধ্যেই তাদের ঘরে পানি ঢুকে গেছে, রাস্তায় পানি উঠে গেছে, এবং তারা একটা বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়েছে মূলত কক্সবাজারে। সামনের দিনগুলো থেকে আরো এর ধরনের বৈরী আবহাওয়া থাকবে, আবহাওয়া অফিস কি জানিয়েছে? আবহাওয়া অফিস যেটা বলছে, আজকে
মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং আরো বেশ দু একদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকেও 3 নম্বর সতর্ক সংকেত বলবৎ আছে এবং এটাও সতর্ক করেছে আবহাওয়া অফিস জেলা প্রশাসনের মাধ্যমে যারা পাহাড়ের মানুষ বসবাস করছেন তারা যেন নেমে আসেন, যাতে বৃষ্টি যেহেতু হবে সেজন্য ঝুঁকিপূর্ণ যে পাহাড়ি অঞ্চলের মানুষ আছেন তাদেরকে যেন নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সেই নির্দেশনা সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা নাকি সাধারণ মানুষকে শুরু তারা হবে? করেছেন। মিন্টু, যেহেতু সামনের দিনগুলোতে আবারও এরকম ভারী বর্ষণের কথা বলছে আবহাওয়া অফিস এবং প্রশাসন বলছে, সতর্ক করছে, সেই হিসেব করে এই পাহাড়ের মানুষগুলোকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কিনা বা করবে কিনা কোনো সময়সীমা কি জানিয়েছে? না, প্রশাসন যেটা বলছে তা নিয়ে তারা মাইকিং করছে এবং আজকে আমরা দেখেছি কক্সবাজারের বেশ কিছু এলাকা, টেকনাফের বেশ কিছু এলাকায় একেবারে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে তারা যেন সরে যায়, যদি সরে না যায় সেক্ষেত্রে তাদেরকে বাধ্য করা হবে। কিন্তু আসলে মানুষ, পাহাড়ের মানুষ সে কথাটা মানছে না এবং আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ কেন্দ্রগুলো খোলা আছে কিন্তু কোনো মানুষ সেখানে যে এসছে সে খবর আমাদের কাছে নেই। অর্থাৎ পাহাড়ের মানুষ তাদের সহায় সম্বল ছেড়ে তারা জীবনের ঝুঁকি জেনেও কিন্তু সেখান থেকে আসলে যাবে না। অর্থাৎ সামনের দিনে ভারী বর্ষণ যেমন হবে তেমনি আসলে মানুষ মারা যাওয়ার আশঙ্কার মধ্যেই থাকতে হবে। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। আমরা আদিল মাহমুদ খান আপনার কাছে যদি আবার ফেরত আসি, তবে দর্শক এরই মধ্যে আমাদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে। ডক্টর সাদাত হোসেন, আমরা জানি যে আজকেও অনেক ব্যস্ততার মধ্যে আপনি যাচ্ছেন, আমরা দেখছিলাম সংবাদে যে বিভিন্ন জায়গায় আপনি নিজেই তদারকি করছেন, এই ব্যস্ততার মাঝেও আসলে আপনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু পরিস্থিতি আসলে যা হচ্ছে সামনের দিনগুলোতে, যেহেতু ভারী বর্ষণের কথা বলছে আবহাওয়া অফিস, পাহাড় ধসের ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে আমরা জানি, এবং কেউই সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে না এবং একই সাথে চট্টগ্রাম নগরীতে আমরা জলাবদ্ধতার ঘটনাও আসলে দেখেছি। একটু আমাদেরকে বলবেন যে আমরা আসলে সামনের দিনগুলোতে এরকম আশঙ্কা নিয়ে কি আমাদের থাকতে হবে? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিলে বোধহয় ভালো হতো। হ্যালো, জি এখন শোনা যাচ্ছে? জি জি এখন জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের আসলে তো 1983 সালের পরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গতকালকে, যে 3টা থেকে আগের দিন 3টা, সেটা হচ্ছে 412 মিলিমিটার। তো আজকে পর্যন্ত গত 4 দিন যে বৃষ্টি সেটা হচ্ছে 916 মিলিমিটার বৃষ্টিপাত, যেটা আসলে একটা আমার মনে হয় এই যাবৎকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। তো সেই তুলনায় আমরা যেটা দেখেছি যে আমাদের চট্টগ্রাম শহরের হয়তো বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বাট মেজর যে এরিয়াগুলো আছে, বদ্রারহাট, মুরাদপুর, আমরা যেখানে আমাদের মেজর এরিয়া জিসি, ইনশাল্লাহ এখানে এখনো সেটা ঠিক আছে। এবং ইন্টেরিয়র যে এলাকাগুলোতে এখন আমি এসেছি বিভিন্ন আপনার পতেঙ্গা থেকে, লালখান বাজার, বাকলি এলাকা থেকে, যেখানে পানি উঠেছে কিন্তু সরে গেছে। কারণ এটা হচ্ছে আমাদের মূল জলাবদ্ধতা যে কথা আমরা বলছি। জলাবদ্ধতা বলতে আসলে
3, 4, 5, 6 ঘন্টা অথবা আগে একদিন 2 দিন ছিল, কিন্তু এখন 1 ঘন্টা যদি বৃষ্টি থেমে যায় পানি কিন্তু চলে যাচ্ছে। কিন্তু যেহেতু ভারী বৃষ্টিপাত হয়েছে সেই কারণে বিভিন্ন আপনার ওই যে নিম্ন অঞ্চলে বৃষ্টিটা পড়ছে। তবে এখানে যেটা আমাদের চট্টগ্রাম শহরে যেটা হয়, আগেও যেটা হয়েছে 2007 সালে প্রায় 123 জন মৃত্যুবরণ করেছিল এই যে পাহাড় ধস হয়ে। তো আজকে একটা ছোট্ট বাচ্চা অত্যন্ত অমানবিক সাথে সাথে, এবং আর্জেন্টিনার একটা ড্রেস পরা অবস্থায় মেয়েটা সে ভিডিও দেখছিল, তার পিছনে তার বাবা মার সামনে সে পাহাড় ধসে সে মৃত্যুবরণ করেছে। তো আমরা গতকাল থেকে আমরা বারবার বলছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে আমরা জেলা প্রশাসন সবাই ওই যে যারা পাহাড়ে আছে তাদেরকে সরিয়ে এনেছে। এখনো আমি লালখান বাজার একটা স্কুলে প্রায় 300 শরণার্থী সেখানে আছে, তাদেরকে খাবার দিয়ে আমি এখানে আসছি। এর আগে আমি পতেঙ্গাতে মাইজপাড়া ওইখানে পানিবন্দী লোকজন আছে এখনো, তো সেখানে কিছু খাবার বিতরণ করে শুকনো খাবার এসছে। তো এই যে একটা অবস্থা, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ এটা সবাই মিলে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদের সংস্থা, সেবা প্রদানকারী সংস্থা, আমরা একসাথে কাজ করছি। আমাদের 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। তো আমরা আশা করছি যে আমাদের আগামী আমরা 3 দিন মনে করছি আরো বৃষ্টিপাত হবে, সেজন্য আমরা প্রস্তুতি আমাদের আছে। আমরা আজকেও বেশ কয়েকটা পাহাড়ে আমরা গিয়ে তাদেরকে প্রেসারাইজ করে আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে শেল্টার সেন্টারগুলোতে নিয়ে এসেছি। আমাদের সাথে এখানে চট্টগ্রামের মন্ত্রী, পাশাপাশি সংসদ সদস্য সবাই আজকে ছিল। তো আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে মনিটরিং করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে সব সেবা প্রদানকারী সংস্থা আমরা কাজ করছি। আশা করি ইনশাআল্লাহ আমরা জনগণকে একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। অবশ্যই আমরা আসলে চাই আপনাদের যে কাজ আপনারা করছেন এই দুর্যোগপূর্ণ অবহেলা সাধারণ মানুষকে রক্ষা করার, সেটিও যেন সফল হয়, এবং একই সাথে নিশ্চয়ই মাইকিংও হয়তো আরো জোরদার করবেন আপনারা, যাতে সবাই একটু সচেতন হয়ে তারা যেন নিজের জীবনটা আসলে রক্ষা করেন। ধন্যবাদ মাননীয় মেয়র, কিন্তু আজকে আসলে কথা বলবার সময় একেবারেই কম, তারপরেও আপনি আমাদের সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ, এবং একসাথে ধন্যবাদ আদিল মোহাম্মদ খান আপনাকেও। আরো হয়তো নানা বিষয়ে পরামর্শ আপনার কাছ থেকে জানবার ছিল, কিন্তু সময়ের কারণে আমরা পারলাম না। আগামীতে আবারও কথা হবে। দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।